আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেটার আশঙ্কা ছিল এবং যেটার দিকে আমি আপনাদের ইশারা করেছিলাম সেটাই সত্য প্রমাণিত হয়েছে। সুপ্রিয় মহোদয়, আমি আপনাদের আগেই বলেছিলাম ইউএই যেভাবে ইয়েমেনের ভেতরে ঢুকছে এবং ইউএই যেভাবে ইসরায়েলের সঙ্গে আছে, এতে অবাক হওয়ার কিছু নেই যে এই খেলাটাও ইসরায়েল ও ইউএই মিলে খেলছে। যেমনটা আমরা দেখেছি, ইসরায়েল একটা অবৈধ দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে তাকে আলাদা দেশ হিসেবে ঘোষণা করে দিয়েছে। ঠিক তেমনভাবেই ইউএই এর অনুপ্রবেশকারীরা অর্থাৎ ইসরায়েল ও ইউএই এর লোকজন ইয়েমেনে ঢুকে ইয়েমেনের বহু এলাকা দখল করে নিয়েছে। এখন ইয়েমেনে যেসব এলাকাগুলো অনুপ্রবেশকারীদের দখলে গেছে, ইসরায়েল সেগুলোকে আলাদা দেশ ঘোষণা করতে যাচ্ছে। হ্যাঁ, এ নিয়েও আলোচনা চলছে, প্রায় ঘোষণা করেই ফেলেছে। তাই ইয়েমেনের ভেতরের খেলাটাও ইসরায়েলেরই। মনে রাখবেন, গতকাল পর্যন্ত আমি শুধু উদাহরণ দিচ্ছিলাম, কিন্তু এখন এটা প্রমাণিত হয়ে গেছে যে সারা পৃথিবীতে নিজের স্বার্থের জন্য ইসরায়েল যে কোনো কিছু করতে পারে। কালকে যদি ইসরায়েল খালিস্তান শিখ সম্প্রদায়কে বলে তোমরা আলাদা পাঞ্জাব বানাও, আমি স্বীকৃতি দেব, তাহলে অবাক হওয়ার কিছু নেই। হিন্দুত্ববাদীদের এতে কী বা আসে যায়, যাদের জীবনটাই শুরু হয়েছে ঘৃণায় আর শেষও হবে নোংরামিতে। এরা সন্ত্রাসী কার্যকলাপ করে, ধর্ষণ করে, ধর্ষণের পরও এদের সমর্থকরা দাঁড়িয়ে যায়, এমনকি এদের নেতারাও ধর্ষকের পক্ষে দাঁড়ায়। তাদের কাছ থেকে আপনি কী বা আশা করেন? এরা কখনো ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলের কোনো নীতির বিরুদ্ধে কথা বলবে না। এদের মানসিকতা শুধু এটুকুই, সামনের জন যতই নিকৃষ্ট হোক না কেন, যদি মুসলমানদের বিরুদ্ধে হয় তবে সেই তাদের সব কিছু। দেখুন, ইসরায়েল সামনে আরও অনেক কিছু করতে যাচ্ছে, তাই সে নিজেকে অস্ত্রে সজ্জিত করছে। আমেরিকা বোয়িং কোম্পানিকে ইসরায়েলের জন্য 40 থেকে 50টি F-15 তৈরি করার অর্ডার দিয়েছে। আপনারা বুঝতেই পারছেন, F-15 ফাইটার জেট যেটাকে অত্যন্ত আধুনিক ধরা হয়, সেটার 40 থেকে 50টি বানানোর অর্ডার দেওয়া হয়েছে, তাও সর্বোচ্চ মডেল। সুপ্রিয় মহোদয়, প্রায় আমি নিজের ভাবনা থেকে আপনাদের যা বলি সেগুলি সত্য হয়ে যায়। গতকাল একজন ভদ্রলোক বলেছিলেন, ভাই আপনি নিজের মনের কথা ব্যাখ্যা করেন বলে ভিডিও লম্বা হয়ে যায়, সরাসরি খবর বললেই তো হয়। আর ভাই, আমি যদি সরাসরি খবরই বলি তাহলে ব্যাখ্যা করবে কে? খবর তো সবাই দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা শুধু খবর বলি না, খবরটা বুঝিয়ে বলি। আমরা প্রায়ই আপনাদের বলেছি, গাজা নিয়ে আমি সবসময় বলেছি 7 অক্টোবরের কথা ভাবুন। 7 অক্টোবর কিভাবে এত সহজে হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ল, গণহত্যা চালালো, আর ইসরায়েলি সেনাবাহিনী সাহায্য পাঠাতে দেরি করল, আর সাহায্য পাঠিয়েও তারা হেলিকপ্টার থেকে যে গুলি চালালো তাদের নিজেদের লোকদেরই মেরে ফেলল। এটা কিভাবে সম্ভব? একবার ভেবে দেখুন যে ইসরায়েলের আকাশসীমা এমন যে কবুতরও নাকি পার হতে পারে না, লেজার অস্ত্র দিয়ে যে কোনো অনুপ্রবেশকারীকে মুহূর্তেই মেরে ফেলে, সেই ইসরায়েলের সীমান্ত 2023 সালের 7 অক্টোবর একেবারে খোলা ছিল। এ কারণে ইসরায়েলের ভেতর থেকে তদন্তের দাবি উঠেছে, কিন্তু ইসরায়েল সরকার বলছে না, আমরা কোনো তদন্ত করব না। তাই ইসরায়েলের জনগণ বুঝে গেছে এই খেলাটা তাদেরই। এ কথাই বারবার সামনে আসছিল। এই যে ব্যক্তি, তিনি মোসাদের সাবেক প্রধান, আগের মোসাদ চিফ, তিনি একটি পডকাস্ট ইন্টারভিউতে প্রকাশ করেছেন যে যুদ্ধ শুরুর জন্য ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মিথ্যা গুজব ছড়িয়েছিল যে হামাসের দিক থেকে অর্থাৎ গাজার দিক থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। একটি ভুয়া অ্যালার্ট জারি করা হয়েছিল। এমন অনেক মিথ্যা বলা হচ্ছিল হামাস হামলা করছে, গাজা আমাদের উপর আক্রমণ করছে, আর এটাকে অজুহাত বানিয়ে গাজাকে পুরোপুরি মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়। অর্থাৎ নিজেরাই চিৎকার তুলেছে, হামাস হামলা করছে, হামাস হামলা করছে, ও মাই গড, আমাদের কিছু না করলে চলবে না, হামাসকে নিশ্চিহ্ন করতে হবে। এইভাবে পুরো ভুয়া একটি পরিস্থিতি বানিয়ে আজ গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ কথা কি বলছে? আমি বলছি না, ইসরায়েলের সাবেক মোসাদ প্রধানই এসব বলেছেন। ওদিকে ইসরায়েল গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার শপথ নিয়েছে। গতকাল মানবিক সহায়তা, হিউম্যানিটেরিয়ান এইড পুরোপুরি বন্ধ করে দিয়েছে। 37টি মেডিকেল ওয়ার্কার্স টিম আছে, অর্থাৎ মানবতার জন্য কাজ করা 37টি মেডিকেল সংস্থা, যারা যেখানে প্রয়োজন পড়ে সেখানে চিকিৎসা দল পাঠায়। এই 37টি সংস্থার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্সের মতো সংগঠনও রয়েছে। ইসরায়েল এই 37টি সংস্থার মেডিকেল টিমকে ব্লক করে দিয়েছে, নিষিদ্ধ করেছে, যাতে তারা গাজায় কাজ করতে না পারে। তাহলে আপনি বুঝতেই পারছেন, ইসরায়েল চাইছে আমি যত মানুষ মেরেছে এবং এখনও মারছে তাদের পরিবারকে সাহায্য না পাঠিয়ে ক্ষুধা ও তৃষ্ণায় ছটফট করে মরতে দাও, আর যারা আহত, যাদের চিকিৎসা দরকার, তাদের যেন চিকিৎসা না মেলে, গাজা মানুষ যেন এমনিতেই মরে যায়। সুপ্রিয় মহোদয়, গতকালও ইসরায়েল বহু শিশুকে গুলি করেছে, আজও গাজার এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়েছে, যেখানে এক শিশু শাহাদাত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যার সময় ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপনকারীরা অনুপ্রবেশ করছে, খুন করছে, ফিলিস্তিনিদের বাড়িতে আগুন দিচ্ছে, আমি প্রতিদিনই দেখাচ্ছি কি কি করছে, এসবের সাফাই দিতে গিয়ে নেতানিয়াহু বলেছেন এটা নাকি কোনো বড় বিষয় না, মিডিয়া এটাকে বড় করে দেখাচ্ছে। এরা নাকি ইসরায়েলের কিছু গরিব মানুষ, আর গরিব মানুষ এমনটাই করে, তারা হামলা করে, যারা হামলাকারী তারা নাকি বাচ্চা, আর বাচ্চারা তো এমন করেই, ওরা তো শুধু দুষ্টমি করছে, আর এত বড় মাত্রায়ও নাকি করছে না, এসব নাকি বাড়িয়ে চড়িয়ে দেখানো হচ্ছে।
এছাড়াও ফক্স নিউজে ইন্টারভিউ দিতে গিয়ে নেতানিয়াহু বলেছেন, মিডল ইস্টে আমরা সবচেয়ে বড় শক্তি। কথা হলো, এই দুনিয়া ও আখিরাতে আল্লাহর চেয়ে বড় কোনো শক্তি নেই। তাই এ ভুলভ্রান্তিতে থেকো না যে তোমরা অনেক বড় কিছু। দুনিয়া তো দেখে নিয়েছে ইসরায়েলের কি অবস্থা হয়েছিল। 12 দিনের মধ্যে ইরান কি করেছিল, যার ফলে ইসরায়েল অন্য আরব দেশগুলোর কাছে দৌড়ে গিয়ে কাঁদছিল, ইরানের সঙ্গে যুদ্ধ থামাও, সিজফায়ার করিয়ে দাও। তোমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের যে অবস্থা হয়েছিল তার ছবি তোলার কারণে জার্মান ফটো জার্নালিস্টদেরও গ্রেফতার করেছিল, কারণ তারা দেখিয়েছিল ইরানের মিসাইল ইসরায়েলকে কিভাবে ছিন্ন ভিন্ন করেছে। তোমরা ভয় পেয়েছিলে, তাই নিজেদের সাংবাদিকদেরও আটক করেছিলে। পরে যখন সেই ছবি দুনিয়ার সামনে এলো তখন সবাই দেখল এখনও তোমরা ধ্বংসস্তূপ সরাতে পারোনি, ইরান যেভাবে তোমাদের সর্বনাশ করেছিল। এত কিছুর পরেও তোমরা বলছো তোমরা নাকি মিডল ইস্টের সবচেয়ে বড় শক্তি। ওই ইন্টারভিউতেই নেতানিয়াহু আরও বলেছেন, এখনও হামাসের কাছে 60,000 রাইফেল আছে, আর সেই অস্ত্রগুলো এখনই ধ্বংস করতে হবে। অর্থাৎ 2.5 বছর ধরে সব রকম শক্তি প্রয়োগ করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েও ইসরায়েল আজও বলতে পারছে না যে হামাস নিশ্চিহ্ন হয়ে গেছে, বরং বলছে এখনও তাদের কাছে অস্ত্র রয়েছে। আর এদিকে সোমালিল্যান্ডের বিশ্বাসঘাতকতা এখন দুনিয়ার সামনে পরিষ্কার হয়ে গেছে। নেতানিয়াহু প্রথমবার এ বিষয়ে সরকারি বক্তব্য দিয়ে বলেছেন, সোমালিল্যান্ড যত দ্রুত সম্ভব আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে চায়, অর্থাৎ আমাদের দাসত্বে আসতে চায়। এরপর সোমালিল্যান্ড যে সরকার গঠন করেছে সেই অবৈধ প্রেসিডেন্ট নিজের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। পরিকল্পনা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই তথাকথিত প্রেসিডেন্ট ইসরায়েলে যাবে এবং ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ড চুক্তি করে ফিরে আসবে। অন্যদিকে ইসরায়েলিরাও সোমালিল্যান্ডে পৌঁছাচ্ছে। আমি মনে করি এটা সোমালিয়ারই ভুল। সোমালিয়া এত দুর্বল হওয়ার আগেই তাদের আশেপাশের দেশগুলোর কাছে সাহায্য চাইতে পারত, বলতে পারত, ভাই আমাদের দেশের বিরোধী দল আর কিছু বিশ্বাসঘাতক লোক সোমালিয়াকে টুকরো করে আলাদা সোমালিল্যান্ড বানাতে চাইছে, অথচ সেখানে বিমানবন্দর বানিয়ে ফেলা হয়েছে, এয়ার স্ট্রিপ তৈরি করা হয়েছে, সেখানে বিমান আসা যাওয়া করছে, আর সোমালিয়া নাকি কিছুই জানে না, কিছুই বুঝতে পারেনি। এখন ইসরায়েলি পর্যটকরাও সোমালিল্যান্ডে পৌঁছাচ্ছে। দেখুন, Vamos a subir a este avión, espero que esas cosas se muevan. Giga. Ahora estamos caminando hasta la frontera, porque ya no se puede cruzar con carro, entonces vamos a caminar 1 hora, 2 horas, no se sabe, pero al final vamos a llegar cuando tienes meta clara. সুপ্রিয় মহোদয়, ইউএই এর ইতিহাদ এয়ারলাইন্স প্রতিদিনের জন্য 6টি ফ্লাইট চালু করছে। প্রতিদিন 6টি বিমান ইসরায়েলের তেল আবিব যাবে, আর তেল আবিব থেকে ইউএই ফিরে আসবে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে দুনিয়ায় যদি ইসরায়েলের সবচেয়ে বড় সহযোগী কেউ থাকে তাহলে সেটা ইউএই। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের বাড়িঘর ইসরায়েল লাগাতার ভেঙে দিচ্ছে, আর সেই দৃশ্য আপনারা প্রতিদিনই দেখছেন। এর পাশাপাশি কট্টরপন্থী নেতা বেন গভীরকে আপনারা দেখতে পাচ্ছেন। সে দাঙ্গা বাঁধানোর জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য সরাসরি ফিলিস্তিনের এলাকায় যাচ্ছে, আর সেখানে সে পুরো শক্তি নিয়ে যাচ্ছে, সেনা ও পুলিশের সঙ্গে যাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে। সুপ্রিয় মহোদয়, আপনাদের কি মনে হয় যখন এই দৃশ্যগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের সাংবাদিকরা পর্যন্ত আপনাদের দেখাচ্ছে, তখন কি আরব সাংবাদিকদের কাছে এসব দৃশ্য পৌঁছায়নি? সেগুলো কি সৌদি আরব, ইউএই পর্যন্ত পৌঁছায়নি? আসলে সবকিছু সবারই জানা, আরবরাও জানে, আর আরবদের সম্মতিতেই এসব হচ্ছে। এদিকে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদাভাবে এ বিষয়েও কথা বলেছেন। ইসরায়েলের ভেতরে তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা চলছে সেটাতে যেন তাকে মাফ করিয়ে দেওয়া হয়। ইসরায়েলের প্রেসিডেন্টকে হুমকি দিতে বলেছেন। সুপ্রিয় মহোদয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলকে কড়া কিন্তু ঠান্ডা সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা দেখছি ভূমধ্যসাগরে আমাদের উস্কানি দেওয়ার জন্য ইসরায়েল কি করছে। এই মুহূর্তে সাইপ্রাস, গ্রিস আর ইসরায়েল একসঙ্গে তুরস্ককে খোঁচানোর কাজ করছে। আরেকদিকে ইয়েমেনের যে ইউএই এর অনুপ্রবেশকারীরা এসটিএফ বাহিনী ঢুকে পড়েছিল, তাদের বিরুদ্ধে সৌদি আরবের যোদ্ধা ও ইয়েমেনের যোদ্ধারা কঠোর অবস্থানে রয়েছে। সৌদি আরব জড়িত হওয়ার পর এসটিএফ অর্থাৎ ইউএই এর অনুপ্রবেশকারীরা ইয়েমেনের ভেতরে বহু এলাকা থেকে পিছু হটেছে। এটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।